প্রদর্শক ইস্পানি মির্জা বর্ষবরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে। বেশি কথা বলবার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে মাজহারুল ইসলাম। দর্শক, আমরা একটা বড় উৎসব পালন করেছি, সেটি হচ্ছে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সনাতনী উৎসব, যেটি দুর্গাপূজা আমরা বলে থাকি। এবং সেই দুর্গাপূজা বাংলাদেশে অত্যন্ত আনন্দ মুখরভাবে পালিত হয়েছে। আমরা দেখেছি ৩৩,৩৫৫টি মণ্ডপে আমরা পত্রপত্রিকা থেকে যা পেয়েছি। ঢাকা মহানগরে পূজা হয়েছে ২৫৯টিতে এবং ৭১,০৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল নিরাপত্তার জন্য। আমি গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে নিয়ে আলোচনাটা করতে চাই এই কারণের জন্য যে আমাদের পূজা পার্বণ, বিশেষ করে সনাতন ধর্মীদের কোনোরকম কোনো উৎসব আসবার পূর্ববর্তী এবং উৎসব চলাকালীন অবস্থা থেকে আরম্ভ করে পরবর্তী সময় পর্যন্ত দেশের পরিস্থিতি একটু ঘোলাটে রাখবার চেষ্টা হয় এবং সেটি অনেক সময় ব্যর্থ হয়, অনেক সময় সফলও হয়ে থাকে। বিগত সরকারের সময় আমরা দেখেছি, আমরা বৌদ্ধ বিহারে যেটা সেরকমভাবে আমরা দেখেছি আক্রমণ হয়েছে, নাসিরনগরে হয়েছে। সব মিলিয়ে এই সনাতন ধর্মী বা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজটাকে ম্লান করবার চেষ্টা হয়। আপনি এবার উৎসবটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ কিরণ ভাই, আর আমার সহ আলোচক অধ্যাপক এ কে মাজহারুল ইসলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাই। আসলে আমি তো পূজা উৎসব নিয়ে কিছু কথা বলি, বহু বছর ধরে বলি। যেমন 2021-এ যখন সারা বাংলাদেশে কুমিল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে প্রায় 20টা জেলায় ভাঙচুর হলো, তখন বলেছিলাম উচ্চ আদালতে একটা মামলায় যে এখন আর সনাতনীদের পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হয় না কবে পূজা আসতেছে। চারিদিকে যখন ভাঙচুর হয় পূজা মণ্ডপে, প্রস্তুতি পর্বে, তখনই আমরা ধরে নিই যে কোনো একটা উৎসব আসছে। তো এই কথাগুলো এবারও বলেছি, কারণ 13টা জেলায় এবার 27টি ঘটনা ঘটেছে। তো এবার সরকারকে ধন্যবাদ জানায় যে তারা এইসব ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করেছে এবং আরও কিছু ব্যবস্থা নেবে বলে তারা আশ্বস্ত করেছে। কিন্তু গত 54 বছরে এইসব ভাঙচুরের ঘটনায় খুব বেশি সুবিচার হয় নাই, বরঞ্চ বিচারহীনতার অপসংস্কৃতি আমরা দেখেছি। সেই রামও থেকে শুরু করে সর্বশেষ গঙ্গাচড়া পর্যন্ত। আপনি বলেছেন নাসিরনগরের বিষয়। তো আরেকটা কথা বলি যে বিশেষ করে এবার যেটা দেখলাম যে সব রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল আছে তারা পূজা পর্বে খুবই সাংগঠনিকভাবে অ্যাক্টিভ ছিল এবং তারা বিভিন্ন সনাতনী সমাজের সাথে সভা সমাবেশ করেছে, পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। এমনকি সাংগঠনিকভাবে তারা আলাদাভাবে থানা ভিত্তিতে, জেলা ভিত্তিতে আলাদাভাবে কর্মসূচি করে এই পূজা পার্বণে সহযোগিতা করা এবং কোনো ধরনের অঘটন যাতে না ঘটে এই জন্য নেতাকর্মীদেরকে তারা সঙ্গে নিয়ে কাজ করেছে এবং তারা ঘুরে বেরিয়েছে সব পূজা মণ্ডপ। একটা সম্প্রীতির বন্ধন এবার দেখলাম সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডটা খুব চোখে পড়ার মতো ছিল, কারণ তারেক রহমান সাহেবের নির্দেশেই ছিল যে সকলেই জেলা উপজেলায় এই ধরনের কর্মকাণ্ড করতে। আমি তাদের দু একটা সবাই যোগদান করার সুযোগ হয়েছে। তা আমি বলি, অনেকদিন ধরেই বলছি আরেকটা কথা, যে পূজা পার্বণে আমাদের অন্যান্য সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা বা রাজনৈতিক নেতারা তারা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এবং এটা বজায় রাখতে হবে এইসব কথা বলেন। তো আমার কথা হচ্ছে, ভাই পূজা মণ্ডপ, প্যাগোডা বা বৌদ্ধ মন্দিরে গিয়ে তো বলেন, খুব ভালো কথা। এই কথাগুলো মসজিদে মসজিদে বলেন, বা জুমাবারের যে খুতবা হয় সেখানে ইমাম সাহেবকে দিয়ে কথাগুলো বলান। তাহলে না বুঝলাম যে সকলে মিলেমিশে আমরা প্রত্যেকে চেষ্টা করছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে এবং এটা যারা এটাকে বিনষ্ট করার চেষ্টা করে তাদেরকে আমরা সবাই মিলে চিহ্নিত করব। আমার এই দুইটা কথাটা খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, এবং আমি আশা করি যে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাও কথাটা খুব ধরেছে আর কি। এবং ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা এবার নির্দেশনা দিয়েছি যে মসজিদে বিশেষ করে জুমাবারের খুতবাতে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা বলে
এটা ভালো চর্চা, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। তাহলে এটা যদি শুরু হয় তাহলে আমাদের ওই 2-4 দিন পূজার জন্য সম্প্রীতি বজায় আছে এটা বলার দরকার তো না, আমরা সারা বছর এই সম্প্রীতির এটা রাখতে পারি। আর সরকার এবং রাষ্ট্র বলেন যে আপনারা সকলে নাগরিক, সমানাধিকার নিয়ে এখানে বসবাস করেন, এটা আপনাদের কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না, আপনারা আপনাদের দাবি দাওয়ার কথাগুলো বলবেন, আপনাদের প্রতি যেন কত অবিচার বা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা না হয়, আমরা সবাই একই পরিবেশ সদস্য। এবং এই ব্যাপারে শান্তি শৃঙ্খলা বাহিনী, র্যাব বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তারা প্রত্যেকে আলাদা আলাদা অ্যাপস করেছে, পূজা পার্বণের উপর অ্যাপস করেছে, এবং প্রশাসন সহ সকলেই আনসার সকলেই প্রচুর পরিমাণে মাঠে ময়দানে তারা ছিল। তো সেখানে আমরা একটা বলেছি, নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পূজাটা করতে চাই না। এই উৎসব থেকে শুরু করে সব জায়গায় জনসম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা এই উৎসবগুলো করতে চাই। সুতরাং এইটা তো একটা রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ না যে বেষ্টনীর মধ্যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা চাইব জনসম্পৃক্ততা বাড়ানো, যেটা এবার হয়েছে এটা যেন আরো সামনের দিকে আমরা অগ্রসর করতে পারি। নিশ্চয়ই আপনি একটু নাসিরনগরের কথা বলেছিলেন, সাঁওতালপল্লীতে কিন্তু হামলার কথা আমাদের মনে আছে। এইসব আমরা পতিত সরকারের সময় দেখেছি। আপনি বলছিলেন যে পূজা আসবার আগেই যখন দেবী বা প্রতিমা তৈরি করা শুরু হয় তখনই বোঝা যায় পূজা আসার সময় হয়ে গিয়েছে, কবে দশমী কবে নবমী হবে সবকিছু জানা যাচ্ছে। আমরা কথাটা আমি একই সঙ্গে বলেছিলাম, ওই যে কুমিল্লার ঘটনায় আরো একটা প্রেক্ষাপট আছে। আমরা তখন একটা হাইকোর্টে মামলা করলাম যে ডিসি, এসপি, ওসি সাহেবরা কেন ঘটনার সময় সরে গেছে, তাদেরকে পাওয়া যায় নাই, তাদেরকে ডাকাডাকি করেও আনা যায় নাই, ঘটনা ঘটে যাচ্ছে, তারা নাই। হাইকোর্টে রুল দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক, তারা কেন ফেল করলো? এটা অসুবিধা কি? সরকারে করে ব্যতিব্যস্ত হয়ে গেল। আমিনুদ্দিন সাহেব অ্যাটর্নি জেনারেল সেই চেম্বারদাস থেকে গিয়ে স্টে নিয়ে নিল। আপনি শুনেছেন কোনোদিন জুডিশিয়াল এনকোয়ারি স্টে হয়েছে? আমরা তো বিএনপির সময় বিএনপির কর্মকাণ্ডের উপর ইয়ে করালাম না, এনকোয়ারির 2001-এর ঘটনায়। শাহাবুদ্দিন সাহেব এখন রাষ্ট্রপতি, উনি তো এনকোয়ারি কমিটির ইয়ে ছিলেন, চিফ ছিলেন। তো বিএনপিকে ওইটা বন্ধ করেছে। এটা কি? তো এটা তো অনেক মনোকষ্ট নিয়ে সেই দিন এই কথাটা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে আপনারা একটা জুডিশিয়াল এনকোয়ারি পর্যন্ত করতে দিলেন না। সেখানে অ্যাটর্নি জেনারেল গিয়ে সেটাকে স্থগিত করলেন। আরেকটা বিষয় নিয়ে একটু শেষ করতে চাই আপনার সাথে। এই পূজা আসার পরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা মিশ্র প্রতিক্রিয়া হয় কিনা, যেখানে এবার পূজার কতগুলি মণ্ডপের মধ্যে আচ্ছা দেখুন, আপনি তো হয়তো জানেন এই বিশেষত পশ্চিম বাংলায় এই পূজা পার্বণগুলো কি বলে, ওই যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে যায় না, এখানে ধর্মের মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। সিপিএম প্রভাবিত একটা কিছু মণ্ডপ থাকে, তৎকালে কংগ্রেস প্রভাবিত, এখন না তৃণমূল, তখন তৃণমূল ছিল না। তো তারা যে পূজা মণ্ডপগুলো সাজাতো, ওই তাদের যারা প্রতিপক্ষ রাজনীতিক, সেই ধরনের একটা আবহাওয়া তৈরি হইতো। এটা রাক্ষসের আবহাওয়া না, পূজা মণ্ডপ এটা যুগে যুগে কিন্তু হয়েছে। এগুলো ওই যে কার্টুন টার্টুন বানায় না, যেটা নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে। তো তারেক রহমানের একটা কার্টুন তৈরি, উনি তো ওইটাকে ওয়েলকাম করেছে, হ্যাঁ আরো বেশি করে দেন, অসুবিধা নাই। অথচ আমরা তো গত 15 বছরের শিশির ভট্টাচার্য, প্রথম আলো, তার বিরুদ্ধে কি ধরনের একটা বিরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। তো এগুলো পশ্চিমবাংলাতে হয়ে থাকে, এটা কোনো নতুন না। আমি অতীতেও দেখেছি এই ধরনের বহু ঘটনা। এটা ওদের কাছে কিছু না, আমাদের কাছে মনে হচ্ছে এটা বোধহয় একটা অন্যরকম ব্যাপার। বিশেষত প্রফেসর ইউনুসকে ওখানে অসুরের মুখাবয়ব দিয়ে যে তৈরি করা হয়েছে, নিশ্চয়ই এটা আমাদেরকে আহত করেছে। কারণ এখানে তো ইউনুস সাহেব তো ভারতের প্রতিপক্ষ না, কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ না, সেটা সিপিএম হোক আর কংগ্রেস হোক তৃণমূল হোক, তারা কেন এই কর্মকাণ্ডটা করবে? সুতরাং এটা নিন্দনীয়। এটা অন্তত আমি আমার দেশের ব্যাপারে বলবো যে এটা তারা সঠিক কাজ করে। তোমরা তোমাদের নেতা নেত্রীদের নিয়ে, তুমি মোদিকে নিয়ে করো, মমতাকে নিয়ে করে, এরা এমন কোনো ব্যাপার না। তো আশা করি আমাদের দিক থেকে এই মেসেজটা যাওয়া দরকার যে এইবার যে কর্মকাণ্ডটা হয়েছে বা সরকার করতে দিয়েছে, এটা আমরা আহত হয়েছি। এটা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছে তারা। আমরা তো করি না, আমরা কি বাংলাদেশে করি এটা? তাহলে
তোমরা কেন এটা করতে গেলা? আমাদের দেশের নেতা বা বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আশা করে ভারত এই মেসেজটা তারা নেবে ভালোভাবে। জি নিশ্চয়ই। আমরা প্রফেসর মাহমুদুল্লাহ ইসলাম আপনার কাছে একটু আসি যে আসলে পূজা নিয়ে কথা বলছিলাম, যেহেতু সুব্রতাকে পেয়েছি এবং আমি পূজার অনুষ্ঠানে অনেকগুলি খবরেই দেখেছি তিনি সেখানে গিয়েছেন এবং রাজনৈতিক শক্তি বলতে বিএনপির কথা বলেছেন, অন্যান্য দলের কথা বলেছেন, তারা নিজেরাও কিন্তু মাঠে ময়দানে থেকে এবারে পূজা উদযাপনটাকে তিনি বলছেন যে যাতে সুন্দরভাবে করা যায়। কিন্তু একটা কথা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বলেছেন, এরকম নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে কেন পূজা উদযাপন করতে হবে, কেন এই সার্বজনীন পূজা উৎসবের মধ্যে দিয়ে আমাদেরকে র্যাব, পুলিশ, টহল এরকম রাখতে হবে? আপনার বিশ্লেষণ? না, আমি তো ঈদের জামাতেও দেখি জি এত নিরাপত্তা। হ্যাঁ, আমি সব অনুষ্ঠানের কথাই মানে সেগুলি কেন করতে হবে? জি জি, ধন্যবাদ কিরণ ভাই। সুব্রত আছেন এখানে, দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদের শুভেচ্ছা জানাই। আমাদের দেশে উৎসব শব্দটাই তো এইটা সার্বজনীন, এটা আর ইমপ্লাইড আর কি। সার্বজনীন শারদীয় উৎসব বলা হয়, সবাই মিলে করবে। ঈদও তাই, যে কোনো বড়দিনের প্রোগ্রামও তাই, কারণ উৎসব মানেই হচ্ছে এইটার একটা সার্বজনীনতা থাকে। আমাদের আবহমান যেই সংস্কৃতি বাংলার এই অঞ্চলের, সেইখানে ধরেন আপনি যদি সেই দিন ইলাহি থেকে দেখেন, সম্রাট আকবর উনি কিন্তু ওই আপনার সমস্ত ধর্মকে নিয়ে একটা ধর্ম তৈরি করতে চেয়েছিলেন, যেটার নাম দিন ইলাহি, মানে সমস্ত ভালো ভালো ধর্মের জিনিস নিয়ে একটা ধর্ম, যেটা পরে খুব একটা সাকসেসফুল হয়নি, কিন্তু তার ইনিশিয়েটিভ ছিল। মানে আমি বলতে চাচ্ছি যে একটা সেকুলারিজম ছিল এখানে। যখন দিন ইলাহি এখানে হচ্ছিল, আকবর করছিলেন, তখন ইউরোপে ব্রুনোকে পুড়িয়ে মানা হচ্ছিল। সো ফান্ডামেন্টালিজম ওখানে ছিল, ওরা চার্চের লোকরা তাকে ব্রুনোকে পুড়িয়ে মেরেছিল। এইখানে কিন্তু সব ধর্ম মিলে একটা বিরাট একটা ঐক্যের মধ্যে এই অঞ্চলের মানুষরা বসবাস করেছিল। সো আমাদের একটা যে ঐতিহ্য, সেইটা কিন্তু সার্বজনীন ঐতিহ্য, সবাই মিলেমিশে উৎসব পালন করা ঐতিহ্য। তো এখন অফকোর্স মানে যখন একটা নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় বা একটা আয়োজন করা হয়, নিশ্চয়ই সেটা একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এবং আমরা দেখেছি যে বেশ কতগুলি বছর এখানে অনেকগুলি ঘটনাই ঘটেছে। কিন্তু এইবার আমি মনে করি যে পূজাটা সব মানে মোটামুটি একটা কি বলা যায়, একেবারে তেমন কোনো ঘটনা ছাড়াই আমি মনে করি যে খুব সুন্দর করে হয়েছে পূজাটা। কিন্তু এই যে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে হওয়াটা তো দুর্ভাগ্যজনক। কারণ আমাদের ছোটবেলা থেকে যদি দেখেন আপনি, যে পূজাতে যাওয়া, ঈদে যাওয়া, ইত্যাদিতে যাওয়া, এইটা আরোপিত কোনো বিষয় না, খুব স্বতঃস্ফূর্ত বিষয় ছিল। কিন্তু এইটা যেন কেন একটা ধরেন একটা আরোপিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই জন্যই এই আপনার নিরাপত্তা ইত্যাদি ইত্যাদির বিষয়গুলি আসছে। এবং আমার একটা ব্যক্তিগত, আমি ঈদের আগে এই পূজার আগে আমি একটা মানে মসজিদে খুতবা শুনছিলাম, সেইখানে ইমাম সাহেব বলছিলেন যে কি করে আমাদের ওখানে না যাওয়া উচিত, আপনার এই যে পূজা মণ্ডপে পূজা দেখতে না যাওয়া উচিত, এবং সেটা করাটা কতটা খারাপ কাজ হবে যদি কেউ পূজা মণ্ডপে যায় ইত্যাদি ইত্যাদি। একটা গ্রামের মসজিদে ইমাম সাহেব বলছিলেন। তো এরকম আমি জানি যে শত শত মসজিদে এরকম হয়, ওরা বলে যে, এবং এই যে একটা যে ভ্রান্ত একটা এই যে এইগুলি করা হয়, যে আপনার এক ধর্মের মানুষ অন্য ধর্মের অনুষ্ঠানে যেতে পারবে না, গেলে এটা ধর্মীয়ভাবে গর্হিত কাজ হবে, এইগুলি হচ্ছে আমি মনে করি আমাদের সংস্কৃতি নয়, এইগুলিকে বন্ধ করা উচিত। এবং এইবারে আমি দেখেছি যে মানুষ, হ্যাঁ পূজা নির্বিঘ্নে হয়েছে, কিন্তু যে বিরাট একটা স্বতঃস্ফূর্ত ভাব, এই যে একটা পূজার যে মানুষের যে একটা বিরাটভাবে অংশগ্রহণ করা, সেটা আমি খুব একটা দেখিনি ফ্র্যাঙ্কলি স্পিকিং। পূজা হয়েছে সুন্দর, যা সনাতন ধর্মের মানুষরা তাদের পূজা করেছেন, কিন্তু সেখানে যে সর্বদলীয় অংশগ্রহণ, সেটা খুব বেশি এবার দেখি নাই। সেইটা দুর্ভাগ্যজনক। আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের উৎসবগুলি আমরা সবাই মিলে করি, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই মিলে আমরা ধর্ম বর্ণ মিলেমিশে আমরা করি। আমি প্রথমে একটা বিষয় আসি, সেটি হচ্ছে যে শুধু পূজা নয়,
আমরা যদি আমাদের ইসলাম ধর্মের কথা বলি, শোলাকিয়া নিশ্চয়ই মনে আছে, ঈদের জামাতের আগে সেখানে জঙ্গি হামলার সংখ্যা এবং সেখানে কয়েকজনকে কিন্তু হত্যা করা হয়েছে আমার মনে আছে শোলাকিয়া। এবং একই সাথে যে জাহাজবাড়ি কাণ্ড, মানে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ইস্যুকে নিয়ে কিন্তু এই রাষ্ট্রটাকে একটা জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র তৈরি করবার একটা অপচেষ্টা কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। সেই জায়গাটা থেকে উত্তরণ করা কি দরকার? শুধুমাত্র যে আমরা এই সনাতনী ধর্ম অবলম্বীদের কোনো আনুষ্ঠানিকতা সেটি নয়। আপনার ঈদের সময় দেখা যাচ্ছে যে ঈদের জামাতের পূর্বে দেখা যাচ্ছে জঙ্গি ধরা পড়েছিল, অমুক ধরা পড়েছে, তমুক জায়গায় এই 10 জনকে একটা বাড়ি ঘেরাও করে রেখেছে, ওখানে তারা সুইসাইড বেল্ট পরে তারা নিজেদের আত্মহত্যা করেছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু একটা সময় বাংলাদেশে ছিল। হ্যাঁ, মানে এইগুলি কি হয় কি, এইগুলিকে আসলে এই যে আমাদের, আপনি একটা দেশকে একটা কোশ্চেনে ফেলে বা আমাদের সেটা আপনি কিভাবে করতে হবে, এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে করতে পারবেন। যে একটা উৎসবের মধ্যে, ধরা যাক একটা ঈদের জামাতের মধ্যে বা পূজা মণ্ডপের মধ্যে, যখন এই যে মিসক্রিয়েন্ট লোকজন, মানে এইরকম যারা ধরেন এটাকে বলা যায় যে যারা, আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রমূলক, মানে এই দেশটা কিন্তু সবসময় একটা প্লটের মধ্যে থাকে। আপনি দেখবেন এগুলিকে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, অনেকে রয়ের কাজ বলে, সিআইয়ের কাজ বলে, ইত্যাদি কাজ বলে, ইত্যাদি কাজ। কিন্তু আমি মনে করি যে আমাদের মধ্যেই কিন্তু ঘাপটি মেরে কিছু মানুষরা থাকে যারা একটা সুস্থ স্বাভাবিক সমাজকে একটা স্বাগত জানাতে কেন যেন পারে না। তারা মনে করে যে কিছু একটা ঘটনা এখানে ঘটাতে হবে, তাহলে পরে এই দেশটাকে একটা পিছিয়ে দেওয়া যাবে, এবার এই দেশটার একটা নেগেটিভ নিউজ করা যাবে। এবং সেইটা একটা, আমি মনে করি যে এই জিনিসগুলি নিয়ে কাজ করা উচিত। এবং এইগুলি কিন্তু হঠাৎ করে আপনি কোনো র্যাব আর ইয়ে দিয়ে করতে পারবেন না। এইগুলি একটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে করতে হবে, মানুষের চেতনার মধ্যে এই জাগ্রত করতে হবে, মানুষের মধ্যে এই যে শ্রেয় চেতনা সেইটার উন্মেষ ঘটাতে হবে, বিকাশ ঘটাতে হবে, তবে এগুলি বন্ধ হবে। এই আইন, মানে অফকোর্স আইন শৃঙ্খলা ইত্যাদি দরকার আছে, ইত্যাদি সবই দরকার আছে, কিন্তু মূল মানে সফটওয়্যারে কাজ করতে হবে। খুব বেশি হার্ডওয়্যারে অফকোর্স দরকার, কিন্তু সফটওয়্যারটা বেশি ইম্পর্টেন্ট। মানে মানুষের চিত্তের মধ্যে, মানুষের মানে চেতনার মধ্যে একটা জাগরণটা ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে বাংলাদেশে ধরে নতুন প্রজন্ম, তাদেরকে তো আমরা দেখেছি যে তারা, আমরা যেরকম ভাবি যে তাদের সম্পর্কে যে আমাদের যেরকম একটা ধারণা হয়, সেই ধারণা আমরা বারবার কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। তারাও কিন্তু অনেক সচেতন। সুতরাং আমাদের অল উই নিড যে আমাদের তাদেরকে একটা শ্রেয় চেতনাটা এইটাকে আরেকটু উদ্দীপ্ত করে দেওয়া, তবে আমি মনে করি যে এই সমস্ত জিনিসগুলি কেটে যাবে। নিশ্চয়ই। এবং আমরা আলোচনা শেষে এটি বলতে চাই যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী, প্রধান রাজনৈতিক দল শাসক ও রাজনৈতিক দল এবার পূজাটাকে অত্যন্ত চমৎকারভাবে উদযাপন করেছেন, ভবিষ্যতে সেভাবে উদযাপিত হোক। তবে আমরা নিরাপত্তার বেষ্টনের মধ্যে দিয়ে আমরা ঈদের জামাতও পড়তে চাই না, আমরা পূজা বা অন্য কোনো ধর্মাবলম্বী কোনো উৎসব আমরা পালন করতে চাই না, আমরা জাহাজবাড়ি চাই না, আমরা কোনোভাবেই জঙ্গি তকমা লাগিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেবার যে অপচেষ্টা, সে অপচেষ্টা যারা করেছে তাদের মতো কোনো রকম কোনো রাষ্ট্র পরিচালনায় কারা যাতে দায়িত্বশীল না হয়ে দেশে আসেন, তারা যাতে এরকম একটা অবস্থা আমরা দেখতে চাই না। আমরা মনে করি অবশ্যই আগামীতে বাংলাদেশে আরও সুন্দরভাবে আমাদের এই পূজা পার্বণ, ঈদ, বিভিন্ন উৎসবগুলি পালিত। এই প্রত্যাশা আমরা ছোট বিরতি রয়েছি। বিরতির পর আবার আমাদের দুজন অতিথি, অত্যন্ত নির্মম আলোচক, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM মাজহারুল ইসলাম, তারা দুজনই আমাদের সাথে থাকবেন। স্প্যানিশ মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM মাজহারুল ইসলাম রয়েছেন অতিথি হিসেবে। আমরা শারদীয় দুর্গা পূজা উৎসব নিয়ে কথা বলছিলাম। সেই পূজা উৎসব অত্যন্ত সানন্দে পালিত হয়েছে। যে কথাটাই আমি সবসময় মাঝে মাঝে আমার যখন মনে আসে বলি, মুর্শিদ আমি খুঁজবো না খুব বন জঙ্গলে গিয়ে, আমার মুর্শিদ আমার মাঝে আছে লুকায়া। আল্লাহকে, খোদাকে, ভগবানকে, ঈশ্বরকে খুঁজতে গেলে কিন্তু আপনার বন জঙ্গলে যাওয়া দরকার না, আমার মুর্শিদ আমার কাছে কিন্তু লুকিয়ে আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে বলে আমার ডান হাত এবং বা হাত মুনকির নকির আছে, নিশ্চয়ই হিন্দু ধর্মে এরকম আছে। আমার হিসাব নিকাশ করবার জন্য ওই উপরে যে ফোকাস দেওয়া আছে সেই ফোকাসই দেখতে পাচ্ছে। সুতরাং পূজা ভালোভাবে পালিত হয়েছে, আপনার কাছ থেকে শুনেছি ভালো লেগেছে। আমরা একটু জাতীয় নির্বাচন প্রসঙ্গে একটু আসতে চাই। এবং এই জাতীয় নির্বাচন প্রসঙ্গে কিন্তু আবারও আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার যে আনুষ্ঠানিকতা, তার মধ্যেই কিন্তু তার ভাষণের মধ্যে তিনি বলেছেন যে আগামী মাসের ফেব্রুয়ারিতেই সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশে ফিরে এসেও কিন্তু তিনি একই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে এবারের নির্বাচনে সকলের অংশগ্রহণের মধ্যে ঐতিহাসিক নির্বাচন হবে এবং
প্রফেসর ডক্টর ইউনূস একটা বিরল ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি জাতিসংঘে তার ভাষণের মধ্যে দিয়ে আমরা এনসিপিকেও বলতে শুনেছি, তাদের আমি কোড আনকোড করে যেন আক্তার হোসেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক এজেন্ডা আলাদা হতে পারে, কিন্তু এইসবের বাইরে গিয়েও বাংলাদেশ প্রশ্নে এক এবং প্রধান উপদেষ্টা সবাইকে ধারণ করার যে মানসিকতা ব্যক্ত করেছেন এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। জাতীয় নির্বাচন নিয়ে এখনো কিন্তু মানুষ দেখা হলে জিজ্ঞেস করে। আমার একটু ভিন্ন মত আছে। জি, আরে নির্বাচন তো অবশ্যম্ভাবী, নির্বাচন তো হইতেই হবে। জি, তো এটা তো আমরা অনেক আগে মেসেজ পেয়ে গেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে লন্ডন বৈঠকের পর। তো আবার প্রত্যেক দিন এটাকে রিনিউ করতে হচ্ছে কেন? আর ভাই এখানে করেন আবার বিশ্ব নেতাদের কাছে আপনি বলে বেড়াচ্ছেন কেন? তাতে তো এখন অন্যরকম সন্দেহ হচ্ছে মানুষের কাছে। সরকার কেন এই সন্দেহ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে? এখন তো দেখে প্রেস সেক্রেটারি খুব শক্ত গলায় বলছে কোনো শক্তি নাই এটাকে বন্ধ করবে। আবার ইউনূস সাহেব বিদেশের মাটিতে গিয়ে বলে বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে। হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন ঠেকাতে পারবে না, আমি কনফিডেন্টলি বলছি। এখানে হয়তো কিছু কিছু কর্মকাণ্ডের দ্বারাই আমাদেরকে নির্বাচন সম্পর্কে নানা রকম দোয়াশা তৈরি হচ্ছে। এই যে নতুন নতুন দাবি দেওয়া, পিআর সিস্টেম, গণভোট, গণপরিষদ, এটা না হলে নির্বাচনে যাব, এনসিপি আমার সাপলা না দিলে আমি নির্বাচনে যাব না। আমি তো মনে করি সবই বালকিল্য। আপনি আপনার কর্মসূচি দেন, ওই যারা ইসলাম পছন্দের দলগুলো। এইবারকার নির্বাচনে এটা আগামী বছরে 5 বছর পরের কথা বলেন আপনি, এখনই আপনার ইশতেহারে দিয়ে দেন এগুলো। এখন সংবিধানে যা আছে, যেহেতু আমরা সংবিধান মেনেই এই সরকার পরিচালিত 106 আমরা, তো এখন এইসব কথা বলে তো কোনো লাভ নাই। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, সংবিধান নতুন করে লিখবেন, অনেক তো বলেছেন। এখন বাস্তবতা বোঝা যাচ্ছে এগুলো হবে না, কিছুই হবে না। যতটুকুন হয়েছে ঐক্যমতে সেইটুকুন করে দেন, কেউ তো আপত্তি করছে না। এবং সেখানে আমরা বলেছি প্রয়োজনে আবার 106কে পাঠান, আমার তো মেকানিজম আছেই। সুতরাং ষড়যন্ত্র যেটা হচ্ছে এটা এইখানে বসা হচ্ছে। যদি ওই ষড়যন্ত্রের কথা আমি বলি, আপনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইদানিং সুর একটু পাল্টে গেছে। জামাত এবং ইসলামিক আন্দোলন হাত পাকা, যে হারে পোস্টার প্রচারপত্র লাগিয়েছে এবং যেভাবে প্রার্থী তারা ডিক্লারেশন দিয়েছে এবং তারা মাঠে ময়দানে কাজ করছে। আমি তো এই পূজার কদিন ঘুরছি, তো আমি তো বিএনপির কোনো পোস্টার দেখি, সব পোস্টার দেখি এই দুই দলের, বা বটগাছও দেখি হাফিজ হুজুর বোধে। তো ওরা তো বিএনপিতে বেশি মাঠে নেমে গেছে, আর এমনি বলছে যে ওইটা না হলে আমরা নির্বাচনে যাব না। তো আমার কথা হচ্ছে দেশের মধ্যে এই ধরনের ধোঁয়াশা সৃষ্টি যারা করছে তাদের ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের একটা যৌথ কর্মসূচি আমাদের থাকা দরকার। এখন সেটা নাই। এখন আমরা আলাদা আলাদা দলে যার যার বক্তব্য দিচ্ছি, কিন্তু সম্মিলিতভাবে যেটা ইসলামিক দলগুলো করার চেষ্টা করতেছে অন্য দলগুলোর মধ্যে আমরা সেই অবস্থা দেখছি না। হয়তো কিছু কিছু বামগণনা তারা চেষ্টা করতেছে, আরও কেউ কেউ চেষ্টা করতেছে, আমাদেরকেও টানাটানি করতেছে আসেন, কিন্তু এরকম 2-4টে দল মিলে তো হবে না। সবাই মিলে একটা স্ট্যান্ড নিতে হবে যে নির্বাচন প্রতিহত করার যে সমস্ত ঘোষণা আসতেছে এটা দিল্লির থেকে আসতেছে আর কি। আমি তো মনে করি না ওনার ওই প্রতিহতর কোনো কাজ হবে এখানে। সুন্দর নির্বাচন হবে, ইউনূস সাহেব যেটা বলেছে সারা বিশ্বকে উনি দেখিয়ে দেবেন, এর মধ্যেই আমরা থাকি। এখন নির্বাচনের প্রস্তুতিগুলো নিয়ে নিলে হয় না। সেনাবাহিনী বলে আমরা প্রস্তুত, বারবার বলেছে ওয়াকারুজ্জামান সাহেব তো বলছিল তা ডিসেম্বরে দিয়ে দিতে, আপনি তো আরও 2-3 মাস দেরি করলেন। তারপরে পুলিশ অনেক ঢেলে সাজানো হয়েছে, তারাও প্রস্তুত বলেছে। প্রশাসনও হাত দেওয়া হয়েছে, যাচাই বাছাই করা হচ্ছে। বিগত দিনে যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকেও বাছাই করা হচ্ছে সব জায়গায়। আশা করি সুন্দরভাবে নির্বাচন হবে। আর নির্বাচন কমিশন তার যে আরপিও সংশোধন এবং অন্যান্য বিষয় আসা আছে সেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। ইতিমধ্যেই বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটিদের সাথে একটা বৈঠক হয়ে গেছে, সেখানেও কিছু সাজেশন তারা দিক যে দ্রুততম সময়ে কীভাবে একটা শক্তিশালী নির্বাচন কমিশন।
আরে এক সেশনের কথা এখনো আমরা বলি ভারতে, হুম তো আমাদের এখানে 2-4টা সেশন তো হওয়ার কথা ছিল, আমরা তো করতে পারলাম না। আরে ভাই আমাদের তো ইতিহাস আছে ভালো নেই, 70-এর নির্বাচন, হ্যাঁ এটা আমরা করি নাই। সত্তার সাহেব বোধহয় তখন চিফ ইলেকশন কমিশনার ছিল, পরে ভাইস প্রেসিডেন্ট হলো, রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। জি, তো উনি করে দেখান নাই। তো লোক তো আমার দেশেই আছে, আমরা সেই লোকগুলো যাচাই বাছাই করে কেন আমরা ওখানে দিই না? আমার তো কি আওয়াল সাহেব, তারপরে আরো যারা যারা গত তারিখে ছিল এখন অনেকে জেলে ঢুকে গেছে, হাবিবুর আওয়াল, নুরুল হুদা সাহেব। হ্যাঁ সেটাই আর কি, হুদা মার্কা নির্বাচন 2018-তে। আমরা সেই জায়গায় আর ফিরতে চাই না। আমরা 70-ও করে দেখিয়েছি, আগামীতেও আরেকটা নির্বাচন করে আমরা দেখাবো যে আমরা পারি। দাদা, কিন্তু আপনি যেটা বলছিলেন যে পতিত সাবেক প্রধানমন্ত্রীর কথা বলে আপনি বলছিলেন যে তার পক্ষে সম্ভব না বাংলাদেশের নির্বাচনকে বানচাল না, করা। উনি ওখানে বসে হুমকি দিচ্ছে আর কি, তার ওই যে লোকজন নামাচ্ছে, এরা কোথায় দুনিয়ার সব চলে গেছে, টাকা পয়সা নিয়ে আরামে জীবনযাপন করতেছে বিভিন্ন বড় বড় শহরে, কলকাতায় অফিস খুলে বসছে, কি আছে তাতে? না, তাহলে এখানে যে ঝটিকা মিছিল হচ্ছে মাঝে মাঝে, ওগুলো তো দেখেছেন যে 2000 টাকা করে দিলে নাকি লোক পাওয়া যায়, দিচ্ছে তো। এগুলো তো আমার দেশে তো এগুলো করেছে, রিপোর্ট করেছে, প্রতিবেদন বেরিয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, এগুলো সবসময় থাকবে। কিন্তু নির্বাচনের কাজগুলো দৃশ্যমান হইতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে মাঠে থাকতে হবে, কিন্তু এবং এখানে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। আপনি জনগণকে যদি ভোট কেন্দ্রে যাইতে পারে, ওইটাই তো অংশগ্রহণমূলক। এখানে ওই কেউ কেউ ইনিয়ে বিনিয়ে অমুক না আসলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, তারপরে কি গ্রহণযোগ্য নির্বাচন হবে না, অংশগ্রহণমূলক হবে না। আর অংশগ্রহণমূলক হবে সাধারণ নাগরিক, ভোটার। তাদের যদি ব্যাপক আকারে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে, ওটাই অংশগ্রহণমূলক। অন্য বক্তব্য দেওয়ার এখানে সুযোগ নাই। সুতরাং ইনিয়ে বিনিয়ে কথা, আরে জাতীয় পার্টির কাদেরও দেখে আজকে একটা কথা বলে ফেলেছে, আর তোমার কি হয়েছে রে ভাই, তুমি তো কম অপরাধী না? হ্যাঁ, দিল্লির থেকে আইসা বললো আমার মুখে টেপ লাগানো আছে, আমি কথা বলতে পারবো না, তারপরেও কথা বলবো। আজকে বলছে নির্বাচন হবে সরকারি দল আর সরকারের অংশীদারের দল, এই দুই দলের মাধ্যমে আজকে বলেছে কথাটা। মানে শান্তিতে আছেন আপনি, একটা এইসব কথা বলে কি অশান্তি সৃষ্টি করতে চান নাকি? আপনি তো মনে হচ্ছে কারো কোনো ইয়ে পেয়েছেন আর কি, দিল্লির থেকে কিছু পেয়েছেন মনে হয়। ওগুলো করে লাভ হবে না। অনেক অন্যায় করেছেন, অনেক পাপ করেছেন আপনারা, একটু জনগণের কাছে ক্ষমা চান, যেটা আওয়ামী লীগের এখনো সেই অবস্থা আসে নাই। 71-এর জামাতের ভূমিকার জন্য যেন তারা এখনো প্রকাশ্যে ক্ষমা বা দুঃখ করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। আওয়ামী লীগও বিগত 1 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তার নেতা নেত্রীদের কাছ থেকে কোনো ধরনের অনুশোচনা আমরা দেখতে পাচ্ছি না। জি, হ্যাঁ প্রফেসর মাজার, আমরা এখনো মনে করেন যে হয়তো গাড়িতেই যাবো, ড্রাইভার জিজ্ঞেস করবে স্যার নির্বাচন কি হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন কি আয়োজন করা যাবে, নির্বাচন কেন্দ্রে কি মানুষ যেতে পারবে, এই শঙ্কার কথাটা মানুষ কেন বলে? যেটি দাদা স্পষ্টভাবে বললো, এটি তো সেই লন্ডন বৈঠকের সময় ঘোষণা হয়ে গেল, বারবার এটাকে ঝালাই করে একটা বিভ্রান্তি তৈরি হয় কিনা, আপনার বিশ্লেষণ কি? না, অ্যাবসলিউটলি, এটা দাদা যেরকম বললেন যে এটা অ্যাজ ইফ যে বিরাট একটা ফেভার করতেছে নির্বাচনটা করে, মানে এটা তো মানে নির্বাচন করে মনে হয় যে এইটা একটা মানে বিরাট একটা মানে একটা বিষয় দান করতেছে বাংলাদেশকে, এইরকম তো না বিষয়টা। এটা তো হচ্ছে ম্যান্ডেট, মানে এইটা তো করতেই হবে, এবং যেটা আপনার করতেই হবে সেইটা নিয়ে এত বাতুলতা এই সমস্ত মানে একটা ধূম্রজাল তৈরি করে। প্রফেসর ইউনূস, উইথ ডিউ রেসপেক্ট, উনি ধরেন মানে এই যে বললেন ওনারে 10 বছর চায়, 50 বছর চায় নাকি লোকে, মানে এইটা তো ভেরি ফানি আর কি, এই যে মানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই সমস্ত কথাবার্তা বলা। তো এইগুলি বলে টলে কি একটা মানে প্রমাণ করতে চায় সবাই মিলে, মানে এইটা আসলে আমাদের মনে একটা জাতিগত সমস্যা, যে এই যে একটা আমরা আসলে একটা খুব নাটকবাজ একটা জাতি, এবং খুবই ড্রামাবাজ, এবং আপনার ধরেন এই যে সবসময় একটা এই ড্রামা করতে এত পছন্দ এই দেশের মানুষের। আপনার একটা নির্বাচন হবে, সংস্কারের প্রশ্ন আছে, সংস্কারও হবে, নির্বাচন হবে, স্যামালটেনিয়াসলি জিনিসগুলি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইটা নিয়ে এত তামাশা, মানে এইটা কয়দিন পর পর এইটা নিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া এই কথা সেই কথা, পিআর
এই তারপরে এই সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসপত্র এনে এটাকে একটা ধূম্রজাল তৈরি করে, ফলে সাধারণ মানুষরা তো তারা তো মানে মানে বিভ্রান্ত হয়ে যায় যে কি আসলে কি হবে। আর এমনিতেই তো আমাদের তো মানে ওই যে সিঁদুরে মেঘ দেখলে আছে না, যে এইখানে এমনিতেই তো মানে ষড়যন্ত্র ইত্যাদির কোনো শেষ নাই এখানে। মানে ধরেন এই যে আমাকে ওই কদিন আগে আমি একটু ইয়েতে গেছিলাম নেপালে, তো আমাদের বন্ধুরা 50 ঊর্ধ্ব, তারা বলে যে আমরা কোনো জিনিস বিশ্বাস করি না এই দেশে, কারণ তাদের আপনার এই এই মানে 10 বছরে 13 বার ওদের সরকার চেঞ্জ হয়েছে। তো বলে যে যে কোনো জিনিস ঘটলে পরে এটা আমরা মনে হয় এইখানে একটা ষড়যন্ত্র আছে নিশ্চয়ই। তো বাংলাদেশের অবস্থা মোটামুটি তাই, সব সময় মনে হয় যে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সব কিছু ভণ্ডুল হয়ে যাবে এক সময়, এরকম একটা শঙ্কা। কিন্তু এইটা তো দেখেন, এইটা পুরো 1 বছর চলে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে, প্রথমার্ধে বলা আছে ক্লিয়ার অ্যান্ড লাউড। এর মধ্যে এই সমস্ত ধূম্রজাল তৈরি করে আরও থাকতে চায়। প্রফেসর ইউনূস কীভাবে বললেন যে ওনাকে লোকে আরও 50 বছর রাখতে চায়? এই কথা উনি, এইটার তো কোনো বেজ নেই আসলে। উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে বললেন, এইটা আমি মনে করি যে এগুলি বলে টলে এক ধরনের মানে ওনার মতো একটা পার্সোনালিটির কাছ থেকে কেউ এগুলি আশা করেন। সো দিস ইজ, এই সমস্ত ওনার লেভেল থেকে যখন হয় তখন অন্যরা তো মানে এগুলি নিয়ে অনেক আরও ফাস্ট তৈরি হয়। আর ইন্ডিয়ার ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এগুলি তো মানে নো ডিনাইং দি ফ্যাক্ট, এটা তো হচ্ছে। তো মানে বটম লাইন হচ্ছে যে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে। আপনি যদি যান ঢাকার বাইরে, বাংলাদেশ শুধু ঢাকা না, সারা দেশ বিশাল বাংলা বলা হয়, আপনি যে দেখেন মানুষ কিন্তু নির্বাচনের জন্য মরিয়া হয়ে আছে। মানুষ একটা চায় যে এখন একটা ভাই নির্বাচন দেন, নির্বাচন দিয়ে একটা সরকার হোক, আমরা বাঁচি। সো এইটার এই সেন্টিমেন্টটা যদি বুঝতে না পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, মানুষের এই যে একটা তাদের যে অ্যাসপিরেশনটা, এইটা যদি তারা রিড করতে না পারে, তাহলে এইটা তো এখানে তো অনেক জ্ঞানীগুণী লোক আছে সোকল্ড এই সরকারে, এতটুকু যদি বুঝতে তারা না পারে, তা এর চেয়ে দুর্ভাগ্যজনক আর আমাদের জাতির জন্য আর কিছু নয়। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবারও একটা মধ্যবিরতি নিচ্ছি এবং যেটি আমরা কাঙ্ক্ষিত সময় নির্বাচন প্রত্যাশা করছি, এবং আমরা আশা করছি যে প্রফেসর ডক্টর ইউনূস তিনিও আশাবাদী যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং এটি নিয়ে আর কোনো ধূম্রজাল সৃষ্টি নয়। রাজনৈতিক দলগুলো যেভাবে সুব্রত চৌধুরী দাদা বললেন, তিনি বললেন যে আমি পূজায় যখন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, সব জায়গায় দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পোস্টারে ভরা। তো সেই কারণের জন্য আমরা মনে করি নির্বাচনের যে আবহ, যে আমেজ, সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা নির্বাচনের মুখের দিকে যাই। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো কায়েমের জন্য আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রত্যাশা করে আমরা আবার একটা ইসমাইল মির্জা বসুবারাতিতে বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা একই আলোচনা নিয়ে আমাদের দুজন অতিথি নিয়ে আবারও চলে আসবো। ইসমাইল মির্জা বসুবারাতিতে আমরা শেষ মুহূর্তে আলোচনায় আবারও এসেছি। জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AK মাদুরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি খানিক আগে আপনার বিরতির মধ্যেই আগে আপনি বলছিলেন যে বাংলাদেশে এখন কোনো, বিশেষ করে দিল্লি এবং পতিত হাসিনা কথা বলছেন, নির্বাচনকে বন্ধ করা, বানচাল করা সেই শক্তি তারা রাখে না। যদিও আমি ঝটিকা মিছিল প্রসঙ্গে বললেন, এগুলি 2000 টাকা, 3000 টাকা বা 500 টাকা, 1000 টাকা দিয়ে মিছিল হতেই পারে, যেহেতু অনেক টাকা পয়সা নিয়ে তারা দেশ থেকে চলে গিয়েছে। সো তারা ওই ধরনের টাকা বিতরণ করে এক ধরনের অস্থিরতা করবার চেষ্টা করতে পারে, কিন্তু সেই চেষ্টা সফলতা হবে না। কিন্তু এর ফাঁকে আপনি যে কথাটাই বলেছেন যে এখন আমাদের নিজস্ব যে কনসাস, যেটা ঐক্যমত হওয়া দরকার, কিন্তু আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি, জামাত, এনসিপি, এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম ঐক্যমতের সেই সমঝোতাটা জায়গাটা দেখতে পাচ্ছি না। কেউ জুলাই সনদের স্বাক্ষরের কথা বলছে, কেউ পিআর নির্বাচনের কথা বলছে, কেউ সনাতন পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কেউ বলছে পরবর্তীতে যখন সংসদ আসবে সেই সংসদে এগুলিকে আমরা পাশ করিয়ে নিব। এই সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা, যদিও বলছিলেন যে দিল্লি এবং হাসিনা নির্বাচন বন্ধ করতে পারবে না, নিজেরা কোনো, সেটাই আমি বলছি যে আমার দেশের মধ্যে যেসব ঘটনা এবং ধূম্রজাল সৃষ্টি করছে কোনো শক্তি, এমনও হইতে পারে যে দিল্লিতে যিনি বসে আছেন তিনিও প্রভাবিত করতে পারেন। এবং তাদের মধ্যে আবার কেউ কেউ বলতেছে যে আওয়ামী লীগরে নির্বাচনে নিয়ে আসা হোক, হ্যাঁ, এমনকি তার যারা দোষর ছিল আশেপাশে তাদেরও কথা বলা হচ্ছে। এখন তো দেখি জাতীয় পার্টি মাঠে নেমেছে, হ্যাঁ, কদিন আগে তো কোণঠাসা হয়ে ঢুকে গেছিল, আবার একটু মুখ খুলেছে। তা আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এরা চিহ্নিত। এটা এমন না যে সরকারকে খুব কষ্ট করে আমাদের ডিবি, NSI, DGFI দরকার না, এটা দৃশ্যমান কারা কী করতেছে। তো সেই জায়গায় আমার মনে হয় এটা খুব সহজ হবে, সরকার এগুলো চিহ্নিত করে এগুলো যথাযথ ব্যবস্থা নেবে।
আর ইদানিং আমি দেখেছি ওই যারা পিআর বা গণভোট গণপরিষদের কথা বলছিল তাদের সুরও নরম হয়ে আসছে। তারা ইদানিং পজিটিভলি বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা আমরা চাই। এগুলো আমরা বলেছি, রাজপথে প্রোগ্রাম দিচ্ছি দর কষাকষি করার জন্য, এটা তারা বলে ভিতরে। তো সেই দিক থেকে আমি আশাবাদী যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঝখানে যে একটু দ্বিধাদ্বন্দ্ব বা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা কমে যাবে। কারণ এখন বিভিন্ন জোটে ইলেকশন হবে, বিএনপির সাথে জোট থাকবে, জামাত ইসলামের সাথে জোট থাকবে, গণতন্ত্র মঞ্চ তারাও চেষ্টা করছে কিছু দলকে নিয়ে জোট করতে। এনসিপিও বলছে যে আমরা গণ অধিকার পরিষদ একসাথে হয়ে করবো কিনা। সুতরাং যার যার অবস্থান থেকে সবাই সক্রিয়ভাবে নির্বাচনমুখী হয়েই বসে আছে। তারপর আপনি দেখেছেন অনেকে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে, তাই না? আমরাও গণফোরাম থেকে প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছি। তারপরে হয়তো যাদের সাথে জোট হবে আমরাও কিছু আসন নিয়ে দর কষাকষি করব, প্রস্তুতি সবারই আছে। তো আশা করি সরকার যদি আন্তরিক হয়, অবশ্যই আন্তরিক, আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না, সরকার খুবই আন্তরিক আছে এবং তাদের কথাবার্তা। এমনকি এনসিপি নাহিদ ইসলাম বলতেছে যে উপদেষ্টাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, তারা আমাদের সেই বিশ্বাসভঙ্গ করেছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এক্সিট, সম্মানজনক এক্সিটের ব্যবস্থা করে ফেলেছে। হইতেই পারে ভাই, এই কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা তো সব কিছুই তো ভালো কাজ করে নাই, কিছু কাজ করেছে তাতে জনগণ সংক্ষুব্ধ আছে। সুতরাং সম্মানজনকভাবে যদি যেতে হয়, সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নাই। সুতরাং এটা এনসিপি বলুক আর না বলুক এটা আমরাও জানি। সুতরাং অনেকেই বলতেছে যে এই সরকার কি বিএনপির সাথে গোপনে কোনো সমঝোতা করেছে না জামাত ইসলামের সাথে সমঝোতা করেছে। আবার মাহফুজ তথ্য উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি, তিনি এক সভায় বললেন যে এখন আর প্রশাসন কাজ করতে চায় না, সবাই অপেক্ষা করতেছে একটা রাজনৈতিক সরকার আসবে ফেব্রুয়ারিতে, সুতরাং কাজের গতি কমে গেছে। তিনি আর একটা কথা বলেছেন যে আমি কবে যাব সেই দিন গুনছি, আমি হয়তো ছেড়ে দেব। তারপরে বলছে যে বাংলাদেশে রাজনৈতিক মাঠে অবস্থান শক্ত করা খুবই কঠিন। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে একটা তরুণদের একটা রাজনৈতিক দল হবে, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে সেটা হয়তো সেইভাবে দাঁড়াবে না। অর্থাৎ তারাও চিন্তা করতেছে যে এনসিপিকে নিয়ে কোনো একটা সমঝোতা করে কারোর সাথে মাঠে থাকার জন্য, এটাই বাস্তবতা। মানে কোনো ইঙ্গিত আছে কি ধরনের? না, সেও নির্বাচনের পক্ষেই বললো না, মানে এনসিপি কারোর সাথে সমঝোতার কোনো ইঙ্গিত আছে কি আপনাদের কাছে? যেমন জামাত টানাটানি করতেছে, তো তারা বলতেছে না আমরা জামাতের সাথে যাব না। কার সাথে যেতে তারা আগ্রহী? আপাতত শুনেছি গণ অধিকার পরিষদ তারা হয়তো একসাথে থাকবে, তারপরে যা হবে। তা আসলে এই বৃহৎ রাজনৈতিক দলের বাইরে আমরা যারা আছি, এককভাবে ইলেকশন করার তো সক্ষমতা নাই, অধিকাংশ দলেরই নেই। এমনি তারা দিতে পারে, যে জন্য ওই পিআরও দেখবেন যে ছোট দলগুলোর মধ্যে পিআরের একটা হ্যাঁ কি বলে ওইটাকে, তারাও চায়, যদিও খুব জোরে সোরে বলে না, আকাঙ্ক্ষা আছে, একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। হ্যাঁ, যেমন বামরা এক সময় খুব জোরে সোরে বলতো আর কি, এখন আবার কম বলো। আবার ওই গণসংহতে সেও এক সময় পিআরের পক্ষে খুব জোরে সোরে বলতো। তা এখন সবাই দেখে ওখান থেকে একটু পিছিয়ে আসছে আর কি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে পরিবেশটা ভালোই মনে হচ্ছে। নিশ্চয়ই, আমরা সময় থাকলে আবার আসবো। হ্যাঁ প্রফেসর মাদার, আমরা এই যে আপনার কাছে কি মনে হয় পর্দার আড়ালে কোথাও কোনো সমঝোতা হয়ে যাচ্ছে? আমি এটাকে পজিটিভ অর্থে দেখছি, যে অনেক সময় যে মুখোমুখি যার যার অবস্থান রাজপথে যখন থাকে তখন তো তাদের ফেস সেভিংয়ের একটা ব্যাপার থাকে, ওই জায়গায় কি একটা যেটা আশাবাদী সুব্রত চৌধুরী, আপনি কিভাবে দেখছেন? না, সেটা তো ভাই ফ্র্যাঙ্কলি এটা হবেই। মানে আপনার নির্বাচন মানেই হচ্ছে সেখানে স্ট্র্যাটেজাইজ করা, এবং স্ট্র্যাটেজির একটা বড় বিষয় হচ্ছে যে আপনার এই যে মোর্চা তৈরি করা, এবং মোর্চা মানে ধরেন দুই একটা বড় দল ছাড়া বাকিরা তো সবাই মোর্চা ছাড়া তো এখানে সেইভাবে আপনার ইলেকশনের ওদের স্ট্র্যাটেজাইজ করতে পারবে না আসলে। সুতরাং এইটা পার্ট অফ ইট, মানে এটা ইমপ্লাইড। এখন কে কার সাথে করবে সেটা নিয়ে হচ্ছে একটা ধরেন আদর্শিক, যেমন এনসিপি যেরকম জামাত ইসলামের সাথে যেতে চাচ্ছে না, ওরা মনে করছে এটা বিরাট তাদের একটা মানে তাদের ফেসের সমস্যা হবে, মানে তারা যেই একটা
ভাবধারা সেটাতে সমস্যা হবে, সুতরাং তারা সেখানে যেতে চাচ্ছে না। কিন্তু তো তারা মনে করছে তাদের সাথে একটু যায় গণ অধিকার ফোরাম বা অন্যরা, তার সাথে সে যেতে পারে। এরকম আমি মনে করি ইসলামিক দলগুলি তারা তো নিশ্চয়ই বামের সাথে আর করবে না, তারা আর একটা ইসলামিক দলকে ইনভাইট করবে হয়তো। তো এই সমস্ত করিডোরে কিছু তো অফকোর্স মোর্চা তৈরি হবে এইখানে, এবং সেই মোর্চাগুলি নিয়েই নির্বাচনটা হবে আসলে। এবং যেরকম মনে হচ্ছে এখন কিন্তু আমরা যে তরুণ ভোটারদের যে মনস্তত্ত্ব যেটা আমরা বুঝতে পারি, তারা কিন্তু খুব বেশি আগে ওই দল দেখে একটা হয়ে যাবে সব কিছু। আমরা ডাকসু ইলেকশনও দেখেছি, জাকসুতেও দেখেছি, মানে আপনার ধরেন মানে ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট আর কি এখন। মানে সে ইভেন স্বতন্ত্র থেকেও অনেক ক্যান্ডিডেট যদি তার পার্সোনাল ইমেজটা ঠিক থাকে এবং সে যদি মানুষকে আকৃষ্ট করতে পারে, তাহলে সেটা আগে যে কোনো একটা কলা গাছ দাঁড় করে দিলাম, একটা পার্টির মানে ব্যানারটাই সব, ধরেন বিএনপির থেকে যে কাউরে দাঁড়ায় দিলাম আর সে পাস, ওই দিন আর এখন নাই। বিশেষ করে তরুণ ভোটাররা, তারা আমি মনে করি দে আর ভেরি চুজি অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল। তারা আগের মতো খালি একটা পার্টির একটা মানে ব্যানার দেখে তারা নির্বাচন, ফলে এই ধরনের অনেক ধরনের ইকুয়েশন কিন্তু হবে। তবে আমি একটা ছোট্ট এখানে বলি যে অলরেডি এই যে ধরেন বিভিন্ন ধরনের নির্বাচন, এই পরিবহন সমিতি, এই সমিতি, ঢাকা শহরটা অলরেডি ছেয়ে গেছে পোস্টারে। এখন আমার একটা শঙ্কা যে এই যখন নির্বাচনের পুরো আয়োজন শুরু হবে, এইটা তো একটা পোস্টার কান্ট্রি হয়ে যাবে। মানে এইখানে একটা আমি মনে করি নির্বাচন কমিশনের বিরাট রোল প্লে করতে হবে, কারণ এইটা অলরেডি একটা ম্যাস হয়ে গেছে। সো এইটা আমি জাস্ট একটু বললাম আপনার এই সুযোগে যে এইখানে একটা নির্বাচন কমিশনকে একটা রোল প্লে করতে হবে। এইভাবে অবাধে সারা দেশে পোস্টার দিয়ে, বিলবোর্ড দিয়ে, ব্যানার দিয়ে নির্বাচন করার মানে কোনো মানে হয় না এখানে। এটা অফকোর্স এক্সপ্রেশন তো থাকতে হবে, এখন তো কত আছে, ডিজিটাল ওয়ে আছে, কত ওয়ে আছে। এইভাবে পোস্টার দিয়ে এইভাবে হবে না। না, নির্বাচন কমিশন দায়িত্ব নিতে পারে, সেটাই বলছি যে নির্বাচন কমিশনের পক্ষে তারা কাজ করুক, তারা কিছু রুল বাই রুল দেখ, যেটা যে এতগুলি করতে পারবে, এর বেশি করতে পারবে না, পোস্টার ইত্যাদি, সমান সুযোগ দিক সবাইকে। এবং লেভেল প্লেইং ফিল্ড। এবং আমি মনে করি নির্বাচন কমিশন, ফ্র্যাঙ্কলি স্পিকিং কিরণ ভাই, নির্বাচন কমিশনারকে আমার এখনো সিরিয়াস লাগছে না। আমি বলছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কর্মকাণ্ড সব মিলে মনে হচ্ছে যে তারা লিটল রিলাক্টেন্ট। না, ওরা মনে হচ্ছে একটা গতানুগতিক ইলেকশন। এইটা যে বাস্তবতা তো তাই না, এইটা যে একটা এক্সট্রাঅর্ডিনারি ইলেকশন হইতে হবে, এইটার জন্য যে মানুষ মুখিয়ে আছে এবং এইটা যে একটা ইতিহাস সৃষ্টি করতে হবে, সেই ধরনের রিগোরাস সিরিয়াসনেস দেখছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। জি, আমি শেষ মুহূর্তে একটা আলোচনা তুলে রেখেছি, সময় যদি পাওয়া গেল আমরা গাজাগামী যে ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার নিয়ে কথা বলতে চাই, এবং এটি সারা বিশ্বের এখন একটা আবেগে পরিণত হয়েছে। আপনি কিভাবে দেখছেন? না, আমার বন্ধুর সাথে আলাপ হচ্ছিল, এগুলো তো ট্রাম্প সাহেবের নাটক, মহানাটক। এগুলো ওই যে বলে না, গোড়া কাটে আগায় জল দেওয়ার, গোড়া কাটে আগায় পানি দেওয়া, এগুলো তো উনি করছেন আর কি। আরে ভাই, ছেলেবেলা থেকেই তো আমরা প্যালেস্টাইনের পক্ষে কথা বলে যাচ্ছি, সারা বিশ্ব কথা বলছে না। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগানে আমরা দিয়েছি না, প্যালেস্টাইনের পথ ধরো, ভিয়েতনামের পথ ধরো। হ্যাঁ, তো সবাই মুক্ত হয়ে গেছে, প্যালেস্টাইনটা আমরা করতে পারলাম না কেন? তাহলে এখানে বড় খেলোয়াড়দের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এটা আরো দিন দিন দৃশ্যমান হচ্ছে। এখন অগ্রগতির মধ্যে যেটা হয়েছে, ব্রিটেন সহ কয়েকটি দেশ তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তাই না? ইউরোপের আরো কয়েকটি দেশ, এটা একটা বড় অগ্রগতি। তো সেই অগ্রগতির মধ্যে ট্রাম্প সাহেব না চাইলে কিছু হবে না। উনি বলাতে তো ইসরায়েল থামলো, হামলাটা এখন এরা সব নিরাপদে আছে। ভবিষ্যতে আমি জানি আমাদের শহীদুল আলম ভাই ওখানে আছেন। আপনি রোহিঙ্গাটা দেখেন, আজ পর্যন্ত আমরা সমাধান করতে পারলাম। ইউনুস সাহেব তো এর আগেও অনেক সভা সমাবেশ করেছে, এইবারও একটা ওখানে স্পেশাল কাউন্সিল করেছে, আমাদের এখানে বিরাট সমাবেশ করেছে, একজন রোহিঙ্গা তো আমরা পাঠাতে পারিনি। সুতরাং বৃহৎ শক্তি যদি না চায় কোনো সমস্যার সমাধান, আমরা জাতিসংঘের মধ্যে করতে পারবো না। সেখানে বড় খেলোয়াড় হচ্ছে আমেরিকা, চায়না। তাদের যদি একটা জয়েন্ট এফোর্ট না থাকে, এই গাজা কেন, ফিলিস্তিনের সমাধান আমরা করতে পারবো। আর ইয়াসির আরাফাতের মতো এত বড় নেতা, বিশ্বনন্দিত নেতা, সেই পারল না। এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো ইসরায়েলের কাছে কিছুই না। যাই হোক, তারা এখন আমরা সবাই তাকিয়ে আছি শান্তির দূত ট্রাম্পের দিকে। উনি যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলা বোধহয় হামাস অ্যাকসেপ্ট করেছে, দেখা যাক।
আমরা আশাবাদী হইতে না, সেখানেও বিভাজন দেখা দিয়েছে হামাসের, আমি যতটুকু দেখলাম আর কি, যে তার ওনার আবার ওই ফর্মুলার মধ্যেও কিছু একটা ফাঁক ফোকর আছে, ট্রাম্পের ফর্মুলার কথা বলছি, আবার টনি ব্লেয়ার নিয়ে আসছে সেখানে এটার মধ্যে। নিয়ে আসছে। দেখা যাক, এগুলো বিশ্ব খেলা আর কি, কি হবে। জি জি প্রফেসর মাদার, একটা কথা আমি মাথায় আমার গাঁথলো, সেটি হচ্ছে যে ভিয়েতনাম, বাংলাদেশ এগুলি সবই তো স্বাধীন হয়ে গেল, ফিলিস্তিনটা কিন্তু সে অবস্থায় রয়ে গেল, এবং গাজা যে ধ্বংসযজ্ঞ চলছে, বিশ্ব মানবিকতার কথা বলে, বিশ্ব মানুষকে নানা রকমভাবে শিক্ষিত প্রশিক্ষিত করবার চেষ্টা করে মানবাধিকার প্রশ্নে, সেই রাষ্ট্র যদি এখানে কার্যকর ভূমিকা পালন না করে, তাহলে যত ফ্লোটিলাই যাক না কেন, যত মানবতাবাদী কর্মীরা যাক না কেন, আসলে শেষ কি হবে? না, এটা কি দেখেন, ইসরায়েল এরকম একটা জাতি, এবং এই যে নেতানিয়াহু, ওনারা তো মানে ধরেন আপনি দেখেছেন যে তার এইবার এই যে জাস্ট কয়েকটি ইভেন এই অ্যাসেম্বলি হলো, তার স্পিচের সময় কিন্তু সবাই বেরিয়ে গেল, কিন্তু তার কনফিডেন্স লেভেল দেখছেন একটুও চির ধরনের, কিন্তু সে চিৎকার করতেছে, দুনিয়ার কথাবার্তা বলতেছে, মানে তার তো একটা মানে অসম্ভব একটা মানে কি বলবো এখন এই ধরনের লোক, এবং এই যেইভাবে ওরা দেখেন এই যে ফ্লোটিলা, তো এটা একটা সিম্বল, ধরেন এইটা তো এখানে অল্প কিছু লোক, ধরেন 300-400 লোক যে একটা জাহাজে করে যাচ্ছে, এখন এটা গ্রেটা আছে ওখানে, গ্রেটাও একটা সিম্বল, উনি তো মানে যদিও ইয়াং একটা, কিন্তু তার একটা বিরাট, তো তার একটা শি হ্যাজ বিকাম এ গ্লোবাল লিডার। ওরা আছে, আমাদের শহীদুল আলম ভাই আছে, সবাই মিলে টিলে যে ওরা সারা পৃথিবী থেকে অনেক মানবাধিকার কর্মী আছে, সাংবাদিক আছে, ইত্যাদি আছে, এবং আমি মনে করি ইটস এ ভেরি গুড মুভ। এবং এখানে দেখেন ওদের হাতে কিন্তু কোনো অস্ত্র নাই, ওদের কিচ্ছু নাই, এই যে ফ্লোটিলা, কিন্তু ও কেন ভয় পাচ্ছে, ওরা কেন তাদেরকে থামাতে চাচ্ছে? বিকজ এইটা ওরা একটা বিশ্ব জনমত যেন সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে গাজার মধ্যে, এবং এইখানে আমি শুনেছি যে এইটার ফাইন্যান্সেরও অনেকটা ইউএস করেছে, তো আবার এইটাও শুনেছি যে এইটা ওরা ফাইন্যান্স করেছে বটে, কিন্তু ওখানে ওদেরকে ভিতে দিবে না, এইটাও ওরা ঐক্যমত হয়েছে ইসরায়েলের সাথে, যে ওরা যাক, কিন্তু ওখানে গাজা পর্যন্ত যেতে পারবে না। তো এগুলি তো খেলা আর কি, মানে এগুলি তো নাটক মনে হচ্ছে, মানে অ্যাপারেন্টলি এখন মানে দাদা যেটা বললেন যে এইটা শেষ পর্যন্ত যদি শ্রেয় চেতনা বা সদিচ্ছা না হয়, তাহলে তো এটা সমাধান হবে না, এগুলি সবই তো নাটক হচ্ছে। এখন শ্রেয় চেতনাটা কে করবে? এখন মানুষের দেখেন সারা পৃথিবীর হ্যাঁ, যদি এরকম হয় যে সারা পৃথিবীর মানুষ এখন যেরকম একটা হচ্ছে আস্তে আস্তে জনমতটা, কারণ যে পরিমাণ অত্যাচার নিপীড়ন হয়েছে, দেখেন ওখানে খাবারের জন্য অল্প কিছু খাবার নিয়ে যাচ্ছে ওরা, সেইখানেও খাবারের জন্য মানুষ জড়ো হয়েছে গাজাতে, সেইখানেও আপনার মারছে, বোম মারছে। তো এইরকম একটা পৃথিবী যেখানে এরকম হচ্ছে, সেই পৃথিবীর তো বাসিন্দা আমরাও, মানে আমরাও এই দায় এড়াতে পারি না আসলে, যে এই পৃথিবীর এই ঘটনার সাক্ষী কিন্তু আমরাও, যে কি করে কিভাবে একটা মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে এখানে, শিশুরা, তাই না, নারীরা, তারা কিরকম করে সাফার করছে ওখানে, হাসপাতালের মধ্যে মারছে, আপনার ইউ নেম ইট। তো এখন এইটা আমি মনে করি যে একটা মানে তাহলে গ্লোবাল সদিচ্ছা, এগুলি একটু বায়বীয় লাগে আর কি, মানে জাতিসংঘ বলে তো আসলে এটা তো নৌকো নাই দাঁতও নাই জাতিসংঘের, আপনি জানেন এটা একটা মানে ইট হ্যাজ বিকাম এ বোগাস অর্গানাইজেশন, এবং ইয়ে তো ওই ট্রাম্প তো বললোই জাতিসংঘের দরকারই নাই আসলে, সে নিজেই বলতেছে। সো ইউসি মানে একটা গ্লোবাল যদি একটা শ্রেয় চেতনা কাজ না করে এখানে, তাহলে এটা হচ্ছে না আসলে, কারণ ইসরায়েলের মতো একটা সাক্ষাৎ একটা কি বলা যায় কোড আনকোড শয়তান এটার মধ্যে, আপনার দেয়ার। সো আমি মনে করি যে একটা গ্লোবাল কনসেনসাস যদি হয়, আর এখন একটা ইউএস প্রেসিডেন্ট বা চায়না ওরা সব মিলে টিলে যদি একটা গ্লোবাল কনসেনসাস তৈরি হয়, তবে এটা একটা সমাধান হবে, আদারওয়াইজ এগুলি নাটক হতে থাকবে। জি, আমরা দারুণভাবে ধন্যবাদ জানাই আমাদের দুজন অতিথিকে, এবং শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে বিশ্ববিবেক জাগ্রত হোক, এবং বিশ্ববিবেক যদি জাগ্রত না হয়, যে প্রধান যে মনোলরা রয়েছে তারা যদি সদিচ্ছা পোষণ না করে, তাহলে ফ্লোটিলা হোক আর যত কিছুই হোক না কেন, তাহলে কিন্তু ওই যে গাজাকে মুক্ত করা, ফিলিস্তিনকে মুক্ত করা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পাওয়া, সেটি কিন্তু অদরাই থেকে যাবার একটা শঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। আমরা মনে করি যে আমরা আশাবাদী হতে চাই যে যাতে আমাদের ফিলিস্তিন, আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, সারা বিশ্ব মানবতার যেদিকে তাকিয়ে আছে, সেই রক্তক্ষরণ যাতে বন্ধ হয়, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের বুকে তারা প্রতিস্থাপিত হোক, প্রত্যাশা রাখে আজকে আমাদের ইস্পারি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে এবং একই সাথে গণফোরামের সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং প্রফেসর ডক্টর এ কে মাদুরুল ইসলাম, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।